হোসেন ভাই চা খান, সকাল হয়েছে। উঠেন, নাস্তা টাস্তা সব রেডি। উঠে আপনি ফ্রেশ হন। হ্যাঁ তাড়াতাড়ি করুন ভাই। আমার পুরো নাম হচ্ছে মনোয়ার হোসেন মনো, সবাই আমাদের মনো বাইক বলে ডাকে এক নামে। আমার বয়স 62 অলরেডি চলতেছে আপনার আমার বয়সটা। আমার দেশের বাড়ি অরিজিনাল দাদার বাড়ি এটা হচ্ছে নসুন্দি, রায়পুর থানা, নীলিশি গ্রামের নাম। আমি জন্ম নিয়েছি বিবাড়িয়া, নোমাননগর থানা, গোপালপুর গ্রামে মামার বাড়িতে। তো মামার বাড়িতে বেশি দিন থাকিনি আমি 7 বছর বয়স থেকে আমি ঢাকা শহরে চলে আসি আমরা। পাকিস্তান আমল থেকে গ্রাম থেকে ঢাকা চলে আসি। আসার পর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রথম এমডি ছিলেন নাজির আহমেদ। তখন উনি আমার বাবাকে এফডিসিতে একটা চাকরি দিলেন, সিকিউরিটি গার্ড। তো নাজির আহমেদ বললো, দেখো তোমরা বাইরে থাকো না, তোমরা এফডিসির ভিতরেই থাকো, একটা জায়গা করে দেয়। অনেক জায়গা ছিল, অনেক জঙ্গল ছিল, ওই জঙ্গলটা কেটে ওখানে আমাদেরকে ঘর উঠে দিল। যখন আমার বয়স তখন 8-9 চলতেছে অলরেডি, তখন আমি লেখাপড়া করি ক্লাস 3। তো 3, 8, 6, 7 পর্যন্ত আমার লেখাপড়া পর্যন্তই আমার পট করে আমি একটা সংবাদ পেলাম যে আমার বাবার চাকরি নাই। জানতে গেলাম যে কেন চাকরিটা গেল। তখন তৎকালীন পূর্ব পাকিস্তান আমলে ঢাকা সিটিতে আমাদের মিনিস্টারের একজন ছেলে, তো উনি ওই ছেলেটা মাঝে মধ্যে এফডিসি আসতো। ওই ছেলেটাকে সবাই চিনে, দারোয়ান চিনে, এফডিসি স্টাফরা সবাই চিনে। হঠাৎ করে একদিন ওই রাত্রে ওই আমার বাবার নাইট ডিউটি ছিল গেটে, মেন গেট। তখন 1টা বা 12:30 1টার দিকে ওই যে মেহমানগুলো মাঝে মাঝে আসতো, মিনিস্টারের ছেলেগুলো, ওই ছেলেগুলো ঢুকার পর ভিতরে গিয়ে একটু মদ খাইয়ে আসছিল বোধ, সেদিন একটু হামতাম করছে। ওর প্রেক্ষিতেই যে তোমার গুন্ডা ঢুকছে, গুন্ডা বের হয়ে গেছে, তুমি জানো না, তুমি দেখো না, তুমি ঘুমাইছিলা, অতএব তোমার চাকরি সাসপেন্ড করা হলো 3 মাসের জন্য। তখন আমার বাবাকে 3 মাস সাসপেন্ড করার পর 3 মাসের পর আপনার ডিসচার্জ লেটার দিয়ে দিল বাবাকে। বাবা চাকরি চলে গেলে হঠাৎ করতে তো আমরা তো না খাই থাকতে হবে। তখন বিকেলে ভাইজান আমি লেখাপড়া ছেড়ে দিলাম। 7 পর্যন্ত পরে আমি লেখাপড়া করলাম না। তখন আমি সারাদিন এফডিসি ঘোরাফেরা করতাম। তখন এই এফডিসির নায়িকারা ডিরেক্টররা তখন আমাকে খুব ভালোবাসতো। তখন অনেকে বললো, আমার আব্বুকে বললো যে সেটা আমাকে দিয়ে দাও, ওকে আমাকে দিয়ে দাও, ও আমার সাথে কাজকর্ম করুক। তখন আমি সবার সাথে কাজ করতে লাগলাম। প্রশ্নে কি তখন ছিল চা না, তখন ছিল কফি। তখন এই কফি বানিয়ে ম্যাডামদের দিতাম, আমাকে 8 আনা 1 টাকা 1.5 টাকা দিত। তখন দেখলাম যে সুমিতা দেবী নায়িকা হয়ে আসলো, জহিরান ডিরেক্টর হয়ে আসলো, কাজী জহির আসতে থাকলো। আমরা দেখতেছি আস্তে আস্তে ইন হচ্ছে। সাইডের পর থেকে ওনারা ইন করে দেওয়া আর কি। তো জহির সাহেবকে দেখলাম, জহির সাহেব ঢুকে উনার লেভেলে উনি ছবি করতেছে। এটা 7 দিনের আগের থেকে 3 বছর 4 বছর মানে 62 থেকে 8 বছরে এই ছবিগুলো হচ্ছে, জহিরান করতেছে। আর তার পাশাপাশি করছে কাজী জহির, ময়নামতি, নয়নতারা। তার পাশাপাশি ক্যাপ্টেন মুস্তাফিজ করতেছে রহমানকে দিয়ে, শবনমকে দিয়ে, এই দেশ তোমার আমার, চান্দা, তালাশ। আমি তাদের সাথে কাজ করছি। তখন আমি সারাদিন কাজ করলে আমাকে 1 টাকা দিত। এবং তখনকার যে আর্টিস্ট, তখনকার যে ডিরেক্টর, প্রডিউসার, তাদের যে তখনকার নমুনা, চলাফেরা, কথাবার্তা খুবই ভালো, খুবই অনার্স ছিল, ভদ্র পরিবেশ। আমাদের এফডিসিতে তো লোক কম ছিল, তখন পড়াশোনার লোক খুব কম ছিল। 7 থেকে 8 জন লোক আমরা ফিল্মে ছিলাম। তখন আমি একজন ছোট পিচ্ছি, সবাই ছোট আমি ছিলাম। তখন ওই সেটে 1 নম্বরে কাজ করলে 2 নম্বরে ডাকতো আমাকে, এই মনো ওইদিকে আসো, একটা নাস্তা দেওয়া যাও। আবার 1 নম্বর ফ্লোর থেকে 2 নম্বর ফ্লোর দৌড়ে আসতাম। কেন?
এখানে 1 টাকা পাবো আর ওখানে 1 টাকা পাবো। তখন ইয়াং বয়স দৌড়াদৌড়ি করতে পারতাম, রানিং করতে পারতাম, তখনই আমরা দৌড়ে দৌড়ে কাজ করছি। 70-এর দিক দিয়ে এমন একটা আতঙ্ক সৃষ্টি হলো, দেশটা ধুমধুম 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 করতেছে। পার্টিগুলো কমে গেল গা। পার্টি যেমন রান ছিল, আমরা আগে রাতে কাজ বেশি করতাম, দিনে ঘুমাইতাম আগে, তখন রাতে কাজ হয় না। তখন ঠিক সপ্তাহখানি যাওয়ার পরেই কানে আওয়াজ হলো মিছিল, ফার্মগেট থেকে একটা মিছিল ঢুকলো, যাচ্ছে বাংলা মোড়ের দিকে, যে শেখ মুজিবুর রহমান আগমন আগমন, মানে পাকিস্তান থেকে ছাড়া দিল। ঢাকা এসে একটা ভাষণ দিল পল্টন ময়দানে, ওই আগে রেসকোর্স ময়দান ছিল আগে, ওই রেসকোর্স ময়দানে একটা ভাষণ দিল। তখন আমিও নিজেও গেছিলাম ভাষণ দেখতে। এরপরে কিছুক্ষণ পরে লেগে গেল পুরা দেশ কারফিউ। কিছুক্ষণ পরে জানতে পারলাম যে মার্শাল ল, তখন তো মার্শাল ল বুঝি না। তখন আমরা এই ধান করার জন্য কারণ বাজার কিছু লোক ছিল, যখন পরিশ্রম যাতে গণনা লাগে তখন সমস্ত লোকগুলো আমরা ভিতরে ঢুকাই দিছি, গেট খুলে দিচ্ছি। 3 নম্বর 4 নম্বর 2 নম্বর ফ্লোরটা আমরা ঢুকাই দিয়ে তালা মারিয়ে দিছি। ঠিক 3 দিনের মাথায় গিয়ে একটা অ্যানাউন্স হলো, রেডিও থেকে বললো পাকিস্তান সরকার, ওই যে টিকা নম্বর বললো যে কারফিউ ছোড় দিয়া হ্যাঁ, আপ লোক ভাগো। 4 ঘন্টা টাইম দিলাম আর কি। এই ভাগার ভিতরে যে যেন ভাগলো, আমরা আর ভাগে গেলাম না। আমরা ভাই বোনকে দেশে পাঠিয়ে দিলাম। আমরা কয়েকজন চ্যাংরা পোলাবেন আমরা FDC রয়ে গেলাম। এই দলের ভিতরে আমাদের কলা কৌশলী কিছু আর্টিস্টও রয়ে গেছে, ডাইরেক্টর, অনেক শিল্পী, অনেক প্রোডাকশন ম্যানেজার, প্রডিউসার। এই আশ্রয় নেওয়ার জন্য 2-3 দিনের জন্য আমরা FDCতে আটকে রাখছিলাম। তো এদেরকে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা? তো আমাদের পাশেই কিন্তু সিভিল সার্ভিস গুদাম, একটা খাদ্য গুদাম। তখন আমরা ছোটো তো, আমরা ব্যাগ নিয়ে ওই দলটকে যেতাম, ওই পার গিয়ে দেখতাম কি আর্মিরা চাউল নিচ্ছে প্রায় করে, তার চাউল পড়তো না। এই পড়ার ভিতরে প্রায় 80 প্রায় 30-35 কেজি পড়ে রয়েছে, কেউ নেয় নাড়ি। তা আমরা উপর থেকে বাসায় নিয়ে আসতাম বাসমতি চাউল। তো কিছু কিছু আর্টিস্টগুলো আমরা এভাবে 5-7 দিন 15 দিন পারলাম, এরপরে আর সম্ভব হলো না। এর ভিতরে আর তো কাজ হয় না। এখন দিন যাচ্ছে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যাচ্ছে, এর বিষয়ে কোনো লোকজন হচ্ছে যাওয়া অফিস চলতো। মাঝখানে 2-3 মাস পরে এটা টোটাল তেমন আর রাস নাই। একটা দারোয়ান ছিল, মুস ছিল, বড় বড় মুস, কাদের দারোয়ান নাম ছিল। ওই কাদের দারোয়ান, আমি তো তখন ছোটো, সবাই মিললে FDC পাহাড় দিতাম। পাহাড় দিতে 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 যখন 7 মাস বয়স হয়ে গেল ওইটার, তখন জানতে পারলাম আর্মিরাই আসবে FDCতে। সালাম দিতাম, সাপ আইয়ে চা পিলাইয়ে উল্টাপাল্টা কথা বলতাম, পরে বলতো ইয়ে কি আর দেখতো, যাচাই করতো তাদের কথা অনুভবে আমরা বুঝতে পারলাম। তখন এই ল্যাবের যে মেশিনগুলো আছে, পাসগুলি আছে, প্রজেক্টর মেশিনগুলি, এগুলো তার নেওয়া যাবে। এখান থেকে নিয়ে গেলে ফ্লোরের ভিতরে, বড় ফ্লোরের ভিতরে কিছু অস্ত্র ঢুকাবে। এটা মিনি ক্যান্টনমেন্ট, তাদের জন্য সুপ্রযোজ্য। খানাত রহমানের পড়াশোনার কাজ করতো পাগলা কাসিম নামে একটা ছেলে। তো এই পাগলা কাসিমকে আমরা বললাম, কাসিম ভাই স্যারকে খবর দেন। তো পাগলা কাসিমকে এই খান সাহেবের খবর দিল। সে আসলো, আয়সা করলো কি, সবুজ সাহেব নামে একজন আর্ট ডাইরেক্টর, বদরুদ্দিন ছিল আর্ট ডাইরেক্টর। এদেরকে বললো ভাইয়া আমার তো একটু সেট বানাতে হবে। তো তখন বলছে কী সেট, কী আর শুটিং আছে, ব্যান্ড পার্টি আনছে, 10টা মেয়ে আনছে, 3টা ক্যামেরা লাগাইছে 3 দিক দিয়ে, ফিল্ম ছাড়া, ফিল্ম তো নাই। নাচো ওনার যে আসলে এদিকে ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য, এই মালগুলো রাখার জন্য যে সেগুলি করতেছে, আমরা নিজেও বুঝতে পারিনি। আট থেকে 8.5 মাস হয়ে গেল বয়স গন্ডগোলের। তখন আবার ঢাকা শহরে থাকার সম্ভব হচ্ছে না আমারও। আমি যে ছোটো, আমারও সম্ভব হচ্ছে না ঢাকা শহর থাকা। তখন আমরা ওই ভয়ে আমরাও চলে গেলাম দেশে। ওই সে মামার বাড়ি, নবীনগর থানা। এই আর 15-20 দিন পাখি পরে দেখলাম যে মুক্তিবাহিনী আমাদের গ্রামে ভরে গেল। ঠিক 5-7 দিন পরে জানতে পারলাম দেশ স্বাধীন হয়ে গেল। দেশ যে স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমার একটা আপন রক্তের ভাই, সে তো মুক্তিবাহিনী ছিল, চলে গেছিল গা। তার সে কোথায়? আমার বাবা ঢাকা চলে এলো আমাকে নেই। স্বাধীনের আজকে স্বাধীন হয়েছে, এই 4 দিন পরে আমাকে ঢাকা নিয়ে আসে বলতো বাবা। তখন বাবা খুঁজতে ক্যান্টনমেন্টে গেলাম। বাবা খবর ছিল যে এই নামে মোহাম্মদ রফিক ইউনুস নামে আর্টিলারিতে ছিল, মুক্তিবাহিনী আর্টিলারি। তো ওনারা আবার বলছে যে কাকা আপনি ইয়েতে যান, পিলখানাতে যান। তখন আমাকে নিয়ে ওই পিলখানা আসলাম। আসা দেখি পাইলাম, ওই ঠিকানা পেয়ে গেছি। পরে আমার ভাইকেও পাইলাম সুস্থ, আর ধরলাম দাড়ি মুখ এই লম্বা, সেই ভাই আজও বেঁচে আছে পৃথিবীতে।
দেশ স্বাধীন করে 70 গেল, 71 গেল, 71, 72 দিক দিয়া কিছু কিছু পরিচালক প্রযোজক ইন করতে লাগলো, আবার শুটিং করা দরকার। তৎকালীন একটা ভালো ডিরেক্টর ছিল, ভালো টেকনিশিয়ান ছিল, সে SM শফি। তো উনি একটা ধীরেন ছবিগুলো, ধীরেন সবচেয়ে বাই বললো খুব কালার সম্পূর্ণ, তখন কিন্তু কালার ছবি কি করে না। সহকারী স্টেট ম্যানেজার মনোরঞ্জন মুন্না, আমার নাম এখন ইংলিশে যাচ্ছে, স্টার্টিং গল্পটা। कौन हो तुम? फिर क्यों आई हो? बोलो, बोलो कौन हो तुम? तू मुझे क्यों नहीं पहचानता बाबू? बोल बाबू बोल, मुझे पहचान नहीं होगा तुझे, पहचान नहीं होगा। मैं तेरी रानी हूँ, मैं तेरी रानी हूँ रे बाबू। আমার জীবনে পরিচালকের কাজ করেছি, প্রথম জহির আহমদ সাহেবের সাথে কাজ করেছি, কাজী জহির চিত্র পরিচালক, ওনার সাথে কাজ করেছি। ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান, তার 2 ভাই ছিলেন, ওনার সাথে আমি কাজ করেছি অনেক ছবিতে, চাঁদ চাঁদনি, দাগ, আম। আমাদের বাবুল চৌধুরী আন্দাজ পছন্দের কাজ করছি, পিতা পুত্র, ওনার সাথে কাজ করছি আমি, ছবির নাম পিতা পুত্র। অনেক ছবি করছি আমি, করছি বাল্যবন্ধু। তারপর যখন আমাদের দেশটা চলে যাওয়ার পর থেকে, স্বাধীনের পর থেকে আসার পর SM শফি, ইবনে মিজান, সাইদুর রহমান সায়েদ, স্বপন চৌধুরী, চাষিনুল ইসলাম, তার সাথে করছি বেশ কয়েকটা ছবি কাজ করছি আমি। শেষ ছবিটা করতে পারছি আমি শিবলি সাদেক। ধরা পড়ে যাবার ভয়, তাই না? তাহলে কেন বলেননি? কেন 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 বলুন, কেন বলেননি? বলুন কেন বলেননি? কেন 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 কেন? তবে কি ওই বিষ তুমি রেখেছে আমাকে মেরে ফেলবার জন্য? হ্যাঁ হ্যাঁ, এখন দেখছি তোমাকেই মারা উচিত ছিল। আমি ভুল করেছি, আমি ভুল করেছি। হিটলারও ভুল করেছিল, তুমিও ভুল করলে। পড়াশোনা লাইন থেকে নিয়ে আমি 82 সনে পড়াশোনা ম্যানেজার হয়েছি FDC-তে। প্রথম ছবি আমার হাসনা হেনা, সাইদ রহমান সাইদ ডাইরেক্টর এবং প্রয়োজনা সাইদ রহমান সাইদ। আমি 82-তে আমাকে উনি একটা ক্ষমতা দিল যে মনে তুমি আমার ছবি ম্যানেজার। তখন থেকে ম্যানেজার হওয়ার থেকে আমি বিভিন্ন ছবি পাইলাম। আমার ছবি পদ্মা মেঘনা যমুনা, তাসিরুল ইসলাম ডাইরেক্টর, মইনুল হোসেন পরিচালক, দোষী, কবুল, তারপর লাভ ফিল্ম ইন্টারন্যাশনাল থেকে করলাম। তারপর এরকম বিভিন্ন শিবলি সাদেকের সাথে করলাম, এই বিভিন্ন ডাইরেক্টরের সাথে কাজ করতে করতে আসলাম, বেশ সুন্দরই চলছিলাম, আমি ম্যানেজারি করে বেশ ভালো চলছিলাম। অনেক সময় আমি পড়াশোনার কাজও করি। কেন করি কাজটা? কাজ ছোট বড় এক হয়, যার জন্য আমি পড়াশোনা ম্যানেজারের কাজ করে অনেক ডিরেক্টর আমাকে 1500 টাকা দেয়, 3 শিফট কাজ করলে 5,000 টাকা দিয়ে দেয়। অনেক ডিরেক্টর আছে, আপন রিল্যাক্সিং আছে, তো মনোভাব একটু বাজেট কম আছে, কম দিই, আমরা মিলে জেলে নেই 1000 টাকা দিই। এইভাবে মিলে জেলে মনে করেন যে আমার জীবনটা চলতেছে। চাষিবার সাথে কাজ করছি আমি, পড়াশোনা এসিস্ট্যান্টকালে লাইফে কাজ করছি প্রায় 11 জন। দেশ স্বাধীনের পর কিন্তু আমরা শুরু করলাম, এখন জীবন্ত মানুষ কিন্তু আমরা পাইছি কেন মানে গিয়া। তো ওনার সাথে এটা করার পরে এর পরেই আমরা এই সংগ্রাম করলাম। এই 2টা ছবি আমি এসিস্ট্যান্ট লাইফে করলাম চাষিবার সাথে, আর সিনেমাতে করছি একটা বড় ছবি করছি, তার সাথে পড়াশোনার ব্যবস্থাপনায় করছি সোলো আমি, পদ্মা মেঘনা যমুনা, ফুল কালার, অ্যাওয়ার্ড প্রাপ্ত ছবি এটা। কিন্তু ছবিটা মার্কেট ভালো পায়নি। ওই ছবিটা মার্কেট ভালো না হওয়াতে কিন্তু লাভ ফিল্ম ইন্টারন্যাশনাল ব্যানারটা বসে গেছে। তো ওই তৎকালীন কিন্তু ওই ব্যানারে আমি ছিলাম, আমি পড়াশোনা ম্যানেজার ছিলাম। তো ওই ব্যানারটা বসে যাওয়াতে আমরাও বসে গেছি। হঠাৎ করে তো একটা ব্যানার ছেড়ে আরেকটা ব্যানার দেওয়া তো সম্ভব না। একটা মালিকের সাথে আমি কাজ করি 10 বছর, সে যদি সমস্যা দেখা দেয় তো আরেকটা ব্যানার তো আমাকে নেবে না। তো যার জন্য এই পদ্মা মেঘনা যমুনা ছবিটা ফ্লপ যাওয়ার পর থেকেই আমি ম্যাক্সিমাম বেকারের মতন হয়ে গেলাম, আমি নিরাশ হয়ে গেলাম। নিরাশ মানে স্বপন চৌধুরী ডাইরেক্টর, রানিং প্রোডাকশন তার 3-4টা,
শোভন চৌধুরীকে বললাম যে দাদা আমি তো আমার কাজ নাই ফ্রি। তো শোভন চৌধুরী আমাকে কামে নিল। কেন নিল? এই 1973-তে ধীরেন ছবিতে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট করে, তখন তো আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আর শোভন চৌধুরী ছিল অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। আর সে অনেক ডাইরেক্টর হয়ে গেছে, প্রডিউসার হয়ে গেছে, আমি ছিল ম্যানেজার, সে কি আমাকে নেবে না? ওই পারপাসে কিন্তু সমস্যা আমাকে নিল। এরপর 2 মাস পরে একটা ছবি আরম্ভ করলাম, বন্ধু বেঈমান। ওখানে ছবির যখন শেষ পর্যায়ে গেলাম আমি, পট করে শোভন চৌধুরী না কেন যেন আমাকে একটা খারাপ ব্যবহার করলো আমার সাথে। তো না, আমি কাজই করব না ছবিতে। 1994 সনে যে কাজ ছাড়ছি আমি প্রশাসন ব্যবস্থাপনার দায়িত্ব থেকে, আমি আজও ফিল্ম থেকে বিদায়। শেষ পর্যায়ে এসে আমি একটা ডিরেক্টর পাইছিলাম, সেটা হচ্ছে আব্দুল্লাহ আল মামুন। ওনার মতো মানুষ আমি খুব খুব কম পাই। ওনার থেকে আমি অনেক কিছু শিখছি, আদব কায়দা, চলাফেরা, নীরবতা কী জিনিসটা পালন করলে কী হয়, কত আগায়, আর কাজ কত আগান যায়, অনেক কিছু তার শিখে আমার শেখানো হয়েছে। তো যখন আমি 2001-এ ঢুকলাম, আব্দুল্লাহ মামুন সাইনে ঢুকলাম, স্যার মামুন স্যার আমাকে গ্রহণ করে নিল। হ্যাঁ মনে কাজ করো, পড়াশোনা। তো 2-একটা পাঠ করছে আমাকে দিত মামুন স্যার, আমাকে না। মামুন স্যার দেখতো যে আমার ইউনিটের ভিতরে কয়টা লোক কয় টাকা কামাচ্ছে, ও কামাচ্ছে 500, ও কামাচ্ছে 1000, ও কামাচ্ছে 2000, ও কামাচ্ছে 10,000। ওরা তো পয়সা বেশি কামাচ্ছে না। এই মামুন স্যার এই অনুভবটা করে আমাদেরকে একটা পাঠ দিত ডায়লগ সহ। এই পাঠটা করলে 2000 টাকা পাইতাম। ওই মামুন স্যার বুঝতে পারতো 2000 টাকা এক্সট্রা সে পাঠও করতে পারতাম, 2000 টাকা পাইতাম খামে কইরা, আবার ওই কমার্সটাও পাইতাম। 2001, 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত ভালো করলাম, আব্দুল্লাহ মামুন স্যারের সাথে কাজ করলাম। তার আমার পাশাপাশি আমার ওয়াইফ কিন্তু আবার খুব খুব পরিশ্রম দিচ্ছে সংসার নিয়ে। যে কেমন, আমার ওয়াইফ কিন্তু আমার যখন প্রথম মেয়েটা হয় তখনই কিন্তু আমার ওয়াইফ চাকরি করে। মানসিক প্রতিবন্ধী নিউজ কার্টুন একটা স্কুল আছে, ওই স্কুলে উনি টিচারই করে। তো ওখান থেকেই সে যা রোজগার করে পায়, বর্তমান পরিস্থিতিতে আমি যা পড়াশোনা ম্যানেজারি করে যা পাই, ওই দুজনের সংসার দিয়ে আমাদের এই সংসারটা চলা। আমি বলছি আমার ওয়াইফকে, দেখো আমি তো জীবনে কিছু করতে পারলাম না ফিল্ম থেকে নিয়ে, আমার তো সব শেষ। আর আমার 2টা মেয়ে যত কোনো সমস্যা না হয় তাদেরকে যত পড়াতে পারবা পড়াও। তো আশা করি ভাইজান এখন আমার মেয়েগুলো লেখাপড়া করে, এই পর্যন্ত একটা আমার মাঝারি মেয়েটা, বড় মেয়েটা বিয়ে পাস করার পর ওকে বিবাহ দিয়ে দিছি। আর একটা মাঝারি মেয়ে আছে, ওইটা এবার MA গতবার পরীক্ষা দিয়েছে, MA সেকেন্ড ডিভিশন পাস হয়ে হাসি দিয়া সেই দিকটা নিয়ে আসছে। আর সবচেয়ে একটা মেয়ে আছে সুন্দর, নাম পায়েল, ও এবার ইন্টারে পাস করে বের হয়েছে এবার সিদ্ধেশ্বরী গার্লস স্কুল থেকে। আমি বেসিক্যালি অন্য সেক্টর যেতে পারতাম। আমি যদি আজকে একটা ক্যামেরা লাড়াচাড়া করতাম তৎকালীন সামর্থ্যের সাথে, আজকে আমি কেমন হয়ে যেতাম। আর ফিল্মটা সাথে পাই না, এই জন্য এই কলা কৌশলেরই সবাইয়ের প্রতি, সবার কাছে, সবার সাথে যেন কেমন একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। কোথাও যদি অন্য কোথাও চাকরি করতে যাই, কাজ করতে যাই, কিন্তু মন টান দেয় এই দিকে। এই যে আমাদের যে চলচ্চিত্রের যে সংসারটা, এই সংসারকে ছাড়া যায়, এটা নিয়ে আমাদের বাঁচতে হবে। কারণ আমরা শিখছি এই কাজ। শেষ পর্যায়ে আসা একটা এমন একটা ব্রেক হলো যে ব্রেকের কোনো শেষ নাই। এখন ভাবি যে পাতায় পাতায় হয়তো আমি ভুল করে আসছিলাম, তা নাহলে আমার বেলা এরকম হবে না। আমাকে অনেকে কাজে নেয়, অনেকে কাজে নেয় না, বয়স বেশি। আর অনেক লোকে কাজে নেয় যা মনে হয় না, মনে একটা সিনিয়র লোক থাকলে, ফিলে থাকলে কাজের কোনো সমস্যা হবে না।
আমাকে আপন করে গ্রহণ করে নিয়ে আনে। আমাদের মতন যারা ম্যানেজারি করে তাদের কিছু হবে না, তারা পাবে সম্মান, তারা ভালোবাসা পাবে, সম্মান পাবে, টাকা পাবে না। শেষ করে আমি নিরিবিলি কোথায় আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাই। এটার জন্য এটার জন্য আমার মানে কেন চলে যাই আমি যা নিজে বলতে পারি না। আমি চলে যাই, চলে গিয়ে ভাবি যে আমি তো কিছুই করতে পারলাম না, এবং কারোর কাছে আমি কিছু চাইতেও পারতেছি না, এবং আমার ভবিষ্যৎটা কী, এবং আমি কী দিয়ে গেলাম আমার ছেলে সন্তানকে, কিছু দিতে পারলাম না। এরা বা কোথায় থাকবে, এই ধরনের কিন্তু আমি অনেক ভাবনা করি অনেক সময় নিজের। তো ম্যাক্সিমাম সময়টাই, ম্যাক্সিমাম দিনটা, ম্যাক্সিমাম সময়টাই কিন্তু আমার শুধু ওই করুণ যন্ত্রণায় সবসময় জাগে। সুখের কোনো ছায়া আমি দেখি না। সুখের ছায়া দেখার মতন সামনেও নাই আর পিছনেও নাই। তো যেটা সামনে আছে, যেটা বর্তমান আছে, সেদিকে আমি সুখ মনে করি আমি দিনটা আমি পার করতেছি।